আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে দুপুরবেলা আমি কি রান্নাবান্না করলাম সেটা নিয়ে আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি অনেক কিছু রান্নাবান্না করব। আসলে প্রত্যেক দিনই অনেক কিছু রান্নাবান্না করে থাকি। দেখে মনে হবে আমাদের বাসায় কোনো গেস্ট আসবে। আসলে কোনো গেস্ট আসবে না, এমনিতেই আমাদের বাসায় অনেক রান্নাবান্না হয়, কারণ আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার্স অনেক বেশি। আর আমি একসাথে দুপুর এবং রাত দুই বেলার জন্য রান্নাবান্না করে নিই। প্রথমে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে। বেশ কয়েকদিন আগে আমাদের বাসায় দেশি মুরগি আনা হয়েছিল, সেগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করে নিচ্ছি। আমি এখানে একটা বড় কড়াই নিয়েছি, পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি মুরগির মাংস। আর এইদিকে আমি বরবটি ভাজি করে নেব। ভাজি রান্না করার জন্য প্রথমে আমি তেলের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভালো করে ভেজে নিয়েছি। দেন অল্প করে পানি দিয়ে মশলাটুকু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বরবটি এবং আলু। এক পাশে ভাজি রান্না হচ্ছে আর অন্য পাশে মুরগিগুলো ভালো করে কষানো হচ্ছে। আমি কিন্তু মুরগিগুলো টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু এগুলো দেশি মুরগি অনেকটাই শক্ত থাকে, সেজন্য একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখন আলু দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এর পাশে আমার বরবটি এবং আলু ভাজি রান্না করাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আজকে বরবটি ভাজি একদমই অল্প করে করা হয়েছে। ভাজিগুলো বাটিতে নেওয়ার পর অল্প করে ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম। আর এপাশে মুরগি এবং আলু আমি আরও অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। আজকে সব রান্নাবান্নার মধ্যে সবচেয়ে বেশি সময় লাগবে আমার মুরগি রান্না করতে। মুরগি এবং আলু ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিলাম গরম ফুটন্ত পানি। যেহেতু মুরগি রান্না করতে অনেকটাই সময় লাগছে, সেজন্য আমি গরম পানি দিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর এপাশে রান্না করে নিব মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে। সেজন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কাঁচামরিচ বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে রান্নাবান্না করতে গিয়ে আমার চুলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তেল মশলা পড়ে একেবারে ময়লা হয়ে গিয়েছিল, সেজন্য আগে আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি। আসলে আমরা যেহেতু অনেক বেশি রান্নাবান্না করে থাকি, সেজন্য রান্না করতে আসলে দেখা যায় রান্নাঘরে বা চুলার আশেপাশে চুলায় অনেক ময়লা হয়ে যায়। সব কিছুই একেবারে পরিষ্কার করে সব সময় করা যায় না। আর যদি এরকম হয়ে থাকে তাহলে খুবই অস্বস্তি লাগে। সেজন্য রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু পরিষ্কার করে নিই, আর একেবারে রান্নার শেষে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এই তো এদিকে অনেকক্ষণ পর মুরগি রান্না করা শেষ হয়েছে, সেজন্য এখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে এখন ঢাকনাটা অফ করে রেখে দিব। আর এ পাশে আমার মিষ্টি কুমড়া রান্না করা হয়ে গিয়েছে। এই সবজিটা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন আমি চুলা বন্ধ করে উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা ভাজি করব, সেটা হচ্ছে তিত করলা ভাজি। যে ভাজিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে থাকে। এই তো ভাজি রান্না করার জন্য প্রথমে আমি তেলের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। এই ভাজিটাতে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না। দেন সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা তিত করলাগুলো দিয়ে দিলাম। আর এ পাশে রান্না করে নিচ্ছি আমি কচুর লতি চিংড়ি দিয়ে। কচুর লতি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাটা, ধনিয়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আসলে কি সব তরকারিতে কিন্তু সেম মশলাই ব্যবহার হয়, শুধু একটু এদিক ওদিক হয়। আর তরকারি অনুযায়ী মশলাগুলো দিতে হয়। তরকারি বেশি হলে মশলা একটু বাড়িয়ে দিব, আর তরকারি একটু কম হলে মশলা একটু কম দিব। যেহেতু কচুর লতি একটু গলা ধরে যেতে পারে, চুলকাতে পারে, সেজন্য এখানে আমি কয়েকটা টক পাতা ব্যবহার করলাম। আর অনেকক্ষণ পর ফিরে আসলাম। এদিকে কিন্তু আমার তিত করলা ভাজিটাও রান্না করা হয়ে গিয়েছে। তিত করলা ভাজি করতে কিন্তু একটু সময় লাগে। আমি একদম চুলার আঁচ ছোট করে দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে রান্না করে নিয়েছি। আর এই পাশে কচুলতি রান্না করা হয়ে গিয়েছে। কচুলতি রান্না করতে কিন্তু অনেকটা কম সময় লাগে। রান্না শেষে আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
আজকের মতো আমার সব তরকারি রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি সব তরকারিগুলো বাটিতে নিয়ে টেবিলে সার্ভ করলাম। আর হ্যাঁ, আমাদের শাক ভাজিও করা হয়েছে। শাক ভাজিটা ভিডিও করা হয়নি কারণ সেটা করেছে আমার যা। এই তো আজকে দুপুরের জন্য আমি এগুলো রান্নাবান্না করলাম। মুরগির মাংস দিয়ে আলু, বরবটি ভাজি, তিত করলা ভাজি, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর সেই সাথে শাক ভাজি আর কচুলতি। কচুলতিটা আমি টেবিলে দিইনি, কচুলতিটা রাতে খাওয়া হবে। আলহামদুলিল্লাহ আজকের সব তরকারিগুলো অনেক বেশি মজা হয়েছিল। এখন চলে আসলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কিন্তু আমার মেয়ে খুব সুন্দর করে নামাজ পড়ে, মাশাল্লাহ। নামাজ পড়ার পর ওকে আমি কিছুক্ষণ কায়দা পড়াতে বসাই। সন্ধ্যার পরে একটু পাটিসাপটা পিঠা তৈরি করলাম 2 রকম করে, একটা রোল করে করলাম আর একটা ত্রিকোণা করে করলাম। আর সাথে একটু চা বানিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যাবেলার নাস্তা। এরপর চলে আসলাম রাতের বেলা। রাতের বেলা আমি কিছু ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি। আসলে কয়েকদিন আগে আমার শ্বশুর আব্বা এসেছিলেন, উনি ঢাকায় থাকেন। আর উনি আজকে চলে যাবেন, ওনার জন্যই কিছু ইলিশ মাছ ভেজে দিচ্ছি। হঠাৎ করে ওনার চলে যাওয়ার ডিসিশন, সেটা শুনে আমরা খুবই তাড়াহুড়া করে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে এখন ফ্রাই করে নিচ্ছি। উনি কিন্তু একটু পরেই চলে যাবেন, সেজন্য আমি খুবই তাড়াহুড়া করে মাছ ভাজিগুলো করে নিচ্ছিলাম। আর মাছ ভাজিগুলো অনেক মজা হয়েছিল, আমার শ্বশুর আব্বাও অনেক বেশি খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ আমার আজকের পুরো দিনটা অনেক ভালো কেটেছে। সব কিছু মিলিয়েই আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।